আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি ও পরিমিতির অংশ নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। গ বিভাগে প্রথম প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ উদ্দীপকে দুইটা সমীকরণ দেয়া আছে। আর ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সাইন 90 - থিটা ইজ ইকুয়াল টু √3/2 হলে সেক স্কয়ার থিটা এর মান কত। তো আমরা প্রথমে এই ক নম্বর প্রশ্নের সমাধান করি। এই যে এই সমীকরণটা ক নম্বর প্রশ্নে দেয়া আছে, এখান থেকে আমাদের সেক স্কয়ার থিটা এর মান বের করতে হবে। এটা পূরক কোণের ক্ষেত্রে আমরা জানি যে সাইন 90 - থিটা অর্থাৎ সাইন এর পূরক কোণ, থিটা কোণের পূরক কোণ, তো সেটা হচ্ছে যে কস থিটা হয়। অথবা এভাবে করে আমরা চিন্তা করতে পারি যেখানে একটা 90 অর্থাৎ বিজোড় সংখ্যক 90 থাকলে সাইন পরিবর্তন হয়ে কস হয়ে যায়, আর কোণের মান হচ্ছে এই যে এই থিটা। ডান দিকে হচ্ছে √3/2। আমাদের যেহেতু সেকের মান বের করতে হবে, তো কসকে আমরা সেকে রূপান্তর করতে পারি। কস মানে হচ্ছে 1/sec, ডান দিকে √3/2 থাকলো। এখন এইটাকে উল্টিয়ে দিলে 1/sec উল্টিয়ে দিয়ে আমরা sec থিটা বাই 1 পাই। নিচে 1-এর কোনো মূল্য নেই, বাম দিকে উল্টানো হলে ডান পাশে উল্টিয়ে দিতে হবে 2/√3। sec স্কয়ারের মান বের করতে হবে, তাহলে দুই পাশে বর্গ করা হলো। বর্গ করলে এই পাশে sec স্কয়ার থিটা হয়, আর ডান পাশে 2/√3 বর্গ করে আমরা পাই 4/3। তো এটাই হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বর প্রশ্নের জন্য উদ্দীপকে √2 cos * a - b ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু √2 sin a + b। এরকম আসলে এখানে দুইটা সমীকরণ মিলিয়ে একত্রে দেয়া আছে। প্রশ্নে আমাদের sec a + tan b এর মান বের করতে বলেছে। তো সেটার জন্য প্রথমে আমাদের a আর b এই দুইটা কোণের মান বের করতে হবে। তো উদ্দীপকের যে একত্রে যে দুইটা সমীকরণ দেওয়া আছে সেটাকে ভেঙে আমরা সমীকরণের প্রথম অংশ থেকে লিখতে পারি যে √2 cos a - b ইজ ইকুয়াল টু 1। এখান থেকে √2টাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে 1/√2 হয়। এই পাশে যেহেতু cos, আমাদের চিন্তা করতে হবে যে 1/√2 এটা cos কত ডিগ্রির মান। তো cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এবার দুই পাশ থেকে যদি cos বাদ দেওয়া হয় তাহলে a - b ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি পাওয়া যায়। এটাকে একটা সমীকরণ নাম্বার দিলাম, সমীকরণ 1। তারপর উদ্দীপকের যে সমীকরণ এর মানে মিলিত সমীকরণ, সেখানকার দ্বিতীয় অংশ থেকে আমরা লিখতে পারি √2 sin * a - b ইজ ইকুয়াল টু 1। এখানেও সে একই কথা, √2 ডান পাশে গিয়ে 1/√2 হয়ে যাবে। 1/√2, এখন যেহেতু বাম পাশে সাইন আছে, আমাদের সাইন কত ডিগ্রির মান 1/√2 হয় সেই চিন্তা করতে হবে। তো সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। দুপাশ থেকে যদি সাইন বাদ দেওয়া হয় তাহলে a + b এর মান পাবো হচ্ছে 45 ডিগ্রি। এটা 2 নম্বর সমীকরণ। এখন যদি আমরা 1 ও 2 নং সমীকরণ যোগ করি, এই যে এটা হচ্ছে 1 নম্বর আর এটা 2 নম্বর সমীকরণ যোগ করলে এখানে +b - b কেটে a আর a যোগ করে হয় 2a, আর ডান পাশে 2টা 45 যোগ করে 90। তো তার মানে a ইজ ইকুয়াল টু 2 ওই পাশে গিয়ে ভাগ হয়ে 90-এর সাথে ভাগ হয়ে 45 ডিগ্রি। যে কোনো একটা সমীকরণে যদি a এর মান বসিয়ে দেওয়া হয়, এখানে এই মান বসানোর সময় খেয়াল রাখবে যে যেহেতু আমরা এরপরে b এর মান বের করব, 1 নম্বর সমীকরণে b এর আগে মাইনাস আছে। তো 1 নম্বর সমীকরণে যদি এর মান বসাই তাহলে একটু মাইনাসের ঝামেলা পোহাতে হবে, 1 লাইন বা 2 লাইন এক্সট্রা করতে হবে। তো সেই ঝামেলা অ্যাভয়েড করার জন্য আমরা এখানে 2 নম্বর সমীকরণ a + b, সেখানে a এর মান বসালাম। এর মান 45 ডিগ্রি, সেই মানটাকে যদি ডান পাশে নিয়ে যাই 45 থেকে 45 বিয়োগ হয়ে হবে হচ্ছে 0, অর্থাৎ b এর মান পেলাম 0। এখন আমাদের sec a + tan b এর মান বের করতে হবে। a কোণের মান 45 ডিগ্রি আর b কোণের মান পেয়েছি 0 ডিগ্রি। sec 45 ডিগ্রি, sec হচ্ছে cos এর অপোজিট, cos 45 ডিগ্রির মান 1/√2, তাহলে এর মান হচ্ছে √2, আর tan 0 ডিগ্রির মান হচ্ছে 0। √2 এর সাথে 0 যদি যোগ করা হয় তাহলে √2ই হয়। তো এটাই হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর। 7-এর গ নম্বর প্রশ্নে cos থিটা + sin থিটা এর মান বের করতে বলা হয়েছে। আর উদ্দীপকে থিটা নিয়ে থিটা যুক্ত যে সমীকরণটা দেয়া আছে sec থিটা - tan থিটা ইজ ইকুয়াল টু 3/4। তো এই যে এটা হচ্ছে উদ্দীপকের তথ্য। এখান থেকে আমাদের cos থিটা + sin থিটা এর মান বের করতে হবে। তো আমরা যদি থিটা এর মানটা বের করতে পারি তাহলে সেই থিটার মান ব্যবহার করে cos থিটা + sin থিটা এর মান বের করতে পারবো। তো এটা সমাধান করতে গেলে আমরা এটা দেখছি যে এই যে সূত্র আমরা জানি sec স্কয়ার
থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেই সূত্রের একটা অংশ এটা। তো তাহলে এখান থেকে আমরা যদি সেক থিটা প্লাস ট্যান থিটার মান বের করি, তারপর এর সাথে সেটা যোগ বিয়োগ করে সহজেই সেখান থেকে থিটার মান বের করতে পারবো। তো আমরা সেই সূত্রটা লিখলাম, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্রানুসারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটার মান উদ্দীপকে দেয়া আছে 3/4। এই 3/4 এখানে গুণ অবস্থায় ডান পাশে নিয়ে গেলে 1-এর সাথে সেটা ভাগ হবে। একবারে যদি আমরা গুণ করে দেই তাহলে 4/3 হয়ে যাবে। তো সেক থিটা প্লাস ট্যান থিটার মান পেলাম হচ্ছে 4/3। এখন এটা 2 নম্বর সমীকরণ দেওয়া হয়েছে, আর এই যে উদ্দীপকের তথ্য সেটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। 1 আর 2 নম্বর সমীকরণ যদি যোগ করি তাহলে আমরা এখান থেকে থিটার মান বের করতে পারবো। তো আমরা 1 ও 2 নং সমীকরণ যোগ করলাম। যোগ করলে এখানকার এই যে ট্যান থিটা মাইনাস ট্যান থিটা কেটে সেক থিটা দুইটা 2 সেক থিটা, ডান পাশে 3/4 আর হচ্ছে 4/3 যোগ লসাগু নিয়ে এই পাশে যোগ করা হলো 3 আর 4-এর লসাগু 12, 4 দিয়ে 12কে ভাগ 3, 3-এর সাথে উপরে লব 3 গুণ 3 3 9। একইভাবে এখানে 3 দিয়ে 12কে ভাগ করলে 4, 4 4 16, 16 আর 9 হচ্ছে 25, আর নিচে 12 থাকে। এই 2টাকে ডান পাশে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে 12-এর সাথে গুণ হয়ে যাবে, 12 দুগুণা 24। এটা সেক থিটার মান। এখান থেকে আমরা কসের মান, কস থিটার মান বের করে নিতে পারি। তো থিটার মান বের না করে, থিটার মান আসলে এখান থেকে থিটা এটা কোনো পরিচিত মান না, আমাদের যে মানগুলো জানা আছে সেগুলো সেরকম কোনো পরিচিত মান না। এই কারণে আমরা সরাসরি এখান থেকে কস থিটার মান বের করছি। ইচ্ছা করলে এখানে থিটার মান, এই সেক থিটার এই মান ব্যবহার করে একটা ত্রিভুজের সাহায্যে আমরা কস থিটা সাইন থিটার মান বের করতে পারি। আবার আমি এখানে যেভাবে করেছি সেভাবেও করতে পারি। সেক থিটা, এটাকে সেক থিটা হচ্ছে কসের অপোজিট অনুপাত, 1/cos থিটা লিখতে পারি। উল্টিয়ে দিলেই এখানে cos থিটা হয়, তো ডান পাশে উল্টিয়ে দিতে হবে, তাহলে 24/25। কসের মান পেয়ে গেলাম। আবার কসের সাথে যেহেতু সাইনের সম্পর্ক আছে, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আমরা যে সূত্র জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেখান থেকে পার্শ্ব পরিবর্তন করে এটা পাওয়া যায়। কসের মান বের করেছি 24/25, সেই মান বসানো হলো, স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, স্কোয়ার করে 576 ডিভাইডেড বাই 625। 1 থেকে এটা বিয়োগ, লসাগু নিয়ে বিয়োগ করা হলো, বিয়োগ করে পাবো 49/625। এটা হচ্ছে সাইন স্কোয়ারের মান। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু স্কোয়ারের পাশে এনে রুট করলে 7/25। তো সাইন থিটা কস থিটা দুটোর মানই পেয়ে গেছি। এখন তাহলে আমরা সুতরাং কস থিটা প্লাস সাইন থিটা যেটার মান বের করতে বলেছে মান বসিয়ে দিলাম। তারপর যদি দুইটার হরই 25, লসাগু তাহলে 25ই হবে, আর উপরে তাহলে 24 আর 7 যোগ হয়ে 31, 31/25। এটাই হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর। 8 নম্বর প্রশ্নে উদ্দীপকের দুইটা অংশ দেওয়া আছে। তো আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটা সমাধান করি, উদ্দীপকের সাথে সেটার কোনো সম্পর্ক নাই। ক নম্বর প্রশ্নে এই যে এই রাশিটা দেওয়া আছে, বড় একটা রাশি, এখানে tan 60 ডিগ্রির মান বসিয়ে দিলাম। tan 60 মান হচ্ছে √3, স্কোয়ার আছে, স্কোয়ার দেওয়া হলো। cot 30 মানও √3 হয়, তার উপর স্কোয়ার। cos 30 মান হচ্ছে √3/2 স্কোয়ার। √3 স্কোয়ার করলে 3 হয়, 1 মাইনাস 3 ডিভাইডেড বাই এখানে 1 প্লাস √3 স্কোয়ার করলে 3, আর এই যে √3/2 সেটার স্কোয়ার করলে 3/2 এর স্কোয়ার করে 4। এখানে মাইনাস করলে হচ্ছে -2 হয়, আর এটা যোগ করে 3 আর 1 4, তো -2 আর 4 ভাগ অবস্থায় আছে। তো আমরা এটা ভাগ এরকম উপর নিচ লিখলাম, -2/4, তারপরে প্লাস এই 3/4। এখন লসাগু নিয়ে যদি যোগ করা হয়, 4 লসাগু, লব আর লসাগু, হর আর লসাগু যদি একই রকম হয় তাহলে উপরে লব যেগুলো আছে সেগুলোই হয়, -2 প্লাস 3, 3 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 1, 1/4। এটা 8-এর ক নম্বর প্রশ্নের উত্তর। 8-এর খ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভাঙা অংশ গাছের গোড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করে তা নির্ণয় করো। এটার জন্য আমাদের যে উদ্দীপকের প্রথম অংশ আছে, 60 মিটার লম্বা একটা গাছ ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো একটা গাছ, সেটার সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, সেটা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এরকম একটা ত্রিভুজ, এরকম একটা চিত্র যদি আমরা এঁকে নিই, এই যে এ বি, এটা মনে করে যে সম্পূর্ণ গাছ, তাহলে এটার উচ্চতা হবে 60 মিটার। সি বিন্দুতে এটা ভেঙে গেছে, ভেঙে এই ডি বিন্দুতে ভূমির সাথে স্পর্শ করেছে। তো এখানে ভূমির সাথে যে কোণটা তৈরি হয়, এখানে এই সিডিবি বা বিডিসি, এই কোণটা, সেই কোণের মান প্রশ্নে দেওয়া আছে 60 ডিগ্রি। আর বের করতে বলা হয়েছে যে ভাঙা অংশ গাছের গোড়া থেকে কত দূরে ভূমি স্পর্শ করে। গাছের গোড়া হচ্ছে এখানে, এইখান থেকে ডি বিন্দু এই যে এত দূরে, অর্থাৎ এটাকে আমি এখানে ওয়াই দিয়ে ধরে নিয়েছি।
তো এই ওয়াই এর মানটা বের করতে হবে, কত দূরে বিডি বা ওয়াই সেই অংশটুকুর মান বের করতে হবে। তো এখানে যে গাছের দণ্ডায়মান অংশ সেই অংশটাকেও এক্স দিয়ে প্রকাশ করে নিয়েছি। তো তাহলে যে ওপরের অংশটা আছে অর্থাৎ যে অংশটা ভেঙে এই পাশে এসেছে এসি বা সিডি, সেটার মান হচ্ছে এই সম্পূর্ণ 60 থেকে এক্স বাদ দিয়ে যা হয় 60 মাইনাস এক্স। চিত্রের কথাগুলো আবার এখানে কথায় লিখেছি যে মনে করি এবি ইজ ইকুয়াল টু 60 মিটার লম্বা একটি গাছ বিসি ইজ ইকুয়াল টু এক্স মিটার উচ্চতায় ভেঙে গাছের গোড়া থেকে বিডি ইজ ইকুয়াল টু ওয়াই মিটার দূরে ভূমি স্পর্শ করে। এসি ইজ ইকুয়াল টু সিডি অর্থাৎ ভাঙা অংশ সেটা হচ্ছে 60 মাইনাস এক্স মিটার, তাহলে আর ভূমির সাথে যে কোণটা তৈরি হয়েছে বিডিসি কোণ সেটার মান হচ্ছে 30 ডিগ্রি। তো আমরা এখান থেকে ওয়াই এর মান বের করতে চাই, তার জন্য এইটা অথবা এইটাই যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য জানা দরকার। তো প্রথমে আমরা এই যে এই ত্রিভুজ থেকে এই কোণের সাপেক্ষে এটা হলো লম্ব অতিভুজ অর্থাৎ সাইনের অনুপাত নিয়ে এখান থেকে এক্স এর মান বের করব। এরপর সেই এক্স এর মান ব্যবহার করে আবার এই যে এই বাহুর সাথে এই বাহু অথবা এই বাহু যে কোনো একটার অনুপাত নিয়ে ওয়াই এর মান বের করব। তো সাইন এর সাপেক্ষে সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে বিসি বাই অতিভুজ সিডি, আমরা লিখেছি সেই কথা। ত্রিভুজ বিসিডি থেকে সাইন 30 ইজ ইকুয়াল টু বিসি বাই সিডি। সাইন 30 মান হচ্ছে হাফ, বিসি হলো এক্স আর সিডি হলো 60 মাইনাস এক্স। এখন যদি আর গুণন করি এক্স এর সাথে 2 গুণ 2x আর এখানে 1 এর সাথে নিচের এই অংশটা গুণ হয়ে 60 মাইনাস এক্স যা আছে সেটাই। মাইনাস এক্সটা ডান বাম পাশে এসে 2x এর সাথে যোগ হয়ে সেটা 3x হয়ে যাবে, ডান দিকে এই 60 থাকবে। তাহলে এক্স এর মান পাবো 3টা ওই পাশে নিয়ে ভাগ করে দিলে 20, 60কে 3 দিয়ে ভাগ করে হচ্ছে 20 হয়। তাহলে এই যে গাছের যে দণ্ডায়মান অংশ সেটা হচ্ছে 20, এই যে এখানে চিত্রে এই অংশটুকুর মান সেটা হলো 20। এখন এই বাহুর সাথে যদি এই বাহুর অনুপাত নেই এই কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি অর্থাৎ tan এর অনুপাত নিয়ে আমরা এখান থেকে এখন y এর মান বের করতে পারি। তো tan 30 ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি বিসি বাই বিডি। বিসি এর মান কেবল বের করেছি আমরা এক্স বা এক্স এর মান যেটা 20 আর নিচে বিডি হলো ওয়াই, এটার মান বের করতে হবে। এদিকে tan 30 মান হচ্ছে 1/√3। এখন আর গুণন করে দিলে y ইজ ইকুয়াল টু √3 এর সাথে 20 গুণ হয়ে 20√3 অর্থাৎ ক্যালকুলেটরের মাধ্যমে আমরা পাই 34.641। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখা হয়েছে তাই একটা প্রায় লিখে দিলাম। তার মানে ভাঙা অংশ গাছের গোড়া থেকে এই 34.641 মিটার প্রায় দূরে ভূমি স্পর্শ করে। 8-এর গ নম্বর প্রশ্নে আছে যে মিনারটির উচ্চতা নির্ণয় করো। এখানে উদ্দীপকের যে দ্বিতীয় অংশ সেখানে মিনারের কথা বলা হয়েছে যে কোনো স্থান থেকে একটা মিনারের দিকে 40 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়। তো সেই মিনারটার উচ্চতা বের করতে বলা হয়েছে। আমরা একটু চিত্র দিয়ে প্রশ্নটা বোঝার চেষ্টা করি যে এই পি কিউ হচ্ছে একটা মিনার যেটার উচ্চতা আমরা এইচ ধরে নিচ্ছি। এস একটা বিন্দু, এই বিন্দুতে ওই মিনারের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। এখন প্রশ্নে বলা হয়েছে যে এই বিন্দু থেকে যদি 40 মিটার এগিয়ে আসা হয় মিনারের দিকে, এই যে 40 মিটার এগিয়ে আমরা আর বিন্দুতে আসলাম, তাহলে এটার উন্নতি কোণ হয়ে যায় 45 ডিগ্রি। তো এই মিনারের দৈর্ঘ্য উচ্চতা সেটা বের করতে হবে, এইচ এর মানটা বের করতে হবে। আমরা চিত্রের বিবরণ দিলাম যে মনে করি পি কিউ ইজ ইকুয়াল টু এইচ মিটার লম্বা একটা মিনারের শীর্ষের উন্নতি কোণ এস বিন্দুতে, এই যে পি এস কিউ 30 ডিগ্রি, এবং আর বিন্দুতে হচ্ছে আচ্ছা এই আর এস বা এস আর 40 মিটার 40 মিটার এগিয়ে আর বিন্দুতে উন্নতি কোণ হয়ে যায় পি আর কিউ 45 ডিগ্রি। এখন আমরা প্রথমে পি কিউ আর, এই যে এই পি কিউ আর এই ত্রিভুজটা নিয়ে হিসাব করব, অথবা ইচ্ছা করলে প্রথমে এই ত্রিভুজ নিয়ে হিসাব করতে পারো। আমি প্রথমে এখানে পি কিউ আর ত্রিভুজ থেকে হিসাব করছি। এখানে tan 45 tan এর অনুপাত নেওয়া হয়েছে কারণ আমরা এই যে এখানকার নিচের এই সম্পূর্ণ বাহুটা জানি না, এই বাহুটাও জানি না, কিন্তু এই যে যখন এই বড় ত্রিভুজটা নিয়ে হিসাব করব এই বড় বাহুর বড় ত্রিভুজের নিচের যে ভূমির একটা অংশ জানি আমরা, আমাদের এই উচ্চতা বের করতে হবে, তো এটার অনুপাত নিতেই হবে। আর নিচের এই বাহুটা নেওয়া হচ্ছে কারণ এই বাহুর আংশিক আমাদের জানা আছে। তো সেই কারণে এখানে tan 45 ডিগ্রি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে পি কিউ অর্থাৎ এইচ আর কিউ আর সেটার মান জানি না, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। আর গুণন করলে আমরা কিউ আর এর মান পাবো হচ্ছে এইচ। তো এখান থেকে কিউ আর এর মান বের করলাম, কিউ আর মানে হচ্ছে যে এই অংশটুকু সেটা এই এইচ এর সমান। এবার পি কিউ এস ত্রিভুজ, এই যে সম্পূর্ণ যে ত্রিভুজটা সেই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি tan 30 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি পি কিউ বাই কিউ এস, আর কিউ এসকে ভেঙে আমরা কিউ আর প্লাস আর এস লিখতে পারি।
পি কিউ মানে হচ্ছে এইচ, আর কিউ আর হলো এইচ, সেটা আমরা এই যে আগের অংশে বের করেছি। আর এস এর মান দেয়া আছে 40। এখন যদি আর গুণন করি √3 এর সাথে, tan 30 মান হচ্ছে 1/√3, আর গুণন করলে √3h, আর এদিকে 1 এর সাথে এই অংশটুকু গুণ হয়ে h প্লাস 40। এইচটাকে বাম পাশে নিয়ে আসি, √3h থেকে সেটা মাইনাস হবে, h কমন নেওয়া হলো, √3 - 1, ডান দিকে হচ্ছে 40, তাহলে h এর মান এই √3 - 1 এখানে গুণ অবস্থায় ডান পাশে গিয়ে 40 এর সাথে ভাগ, আর ভাগ করে পাই হচ্ছে 54.641 প্রায়। অর্থাৎ h এর মান এটা, তার মানে মিনারটার উচ্চতা হলো এই 54.641 মিটার প্রায়। তাহলে এটা এই গ নম্বর প্রশ্নের উত্তর। 9 নম্বর প্রশ্নটা পরিমিতি থেকে একটা আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 9, 7 আর 5 সেন্টিমিটার, অর্থাৎ এটার বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলা। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 142 সেন্টিমিটার স্কোয়ার, আর বাক্সটার কাঠের পুরুত্ব সমান। তারপর বলা হয়েছে যে আবার একটা বেলনের আয়তন বাক্সের বাইরের আয়তনের সমান এবং বেলনের উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের দ্বিগুণ। ক নম্বর প্রশ্নে বাক্সটার কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। বাক্সের আয়তাকার কাঠের বাক্সের যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেগুলো প্রশ্নে দেওয়া আছে। বাইরের মাপ 9, 7, 5 সেন্টিমিটার। তো এই মাপগুলো দিয়ে আমরা কর্ণের দৈর্ঘ্য বের করব। কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি যে √ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার। সূত্র আমরা ABC দিয়ে লিখি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, তার উপর √ থাকে। কিন্তু এখানে ABC দিয়ে এটাকে প্রকাশ করি নাই, কারণ পরের প্রশ্নে খ নম্বরে যখন আমরা কাঠের পুরুত্ব বের করব, বাক্সের ভেতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেগুলোকে আমরা ABC দিয়ে প্রকাশ করব। এই জন্য এই বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো এরকমই, মানে কোনো কিছু দিয়ে প্রকাশ করলাম না। তো এগুলোর মান বসানো হয়েছে, 9, 7 আর 5 স্কোয়ার করা হয়েছে, যোগ করে 155। সব শেষে এটার যদি বর্গমূল করা হয় তাহলে 12.45 সেন্টিমিটার। 2 ঘর পর্যন্ত এখানে আসন্ন মান লেখা হয়েছে, তাই একটা প্রায় লিখে দিলাম। খ নম্বর প্রশ্নে বাক্সটার কাঠের পুরুত্ব নির্ণয় করতে বলা হয়েছে। তো বাইরের মাপ দেয়া আছে কাঠের বাক্সটার, আর হচ্ছে ভেতরে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল দেয়া আছে। বাক্সের কাঠের পুরুত্ব আমরা যদি x ধরে নিই, x সেন্টিমিটার, তাহলে একটা বাক্সের কথা চিন্তা করো, ভেতরের দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই, দুই পাশের যে কাঠের পাটাতন আছে, কাঠের শীট আছে, সেখানে দুই পাশের যে কাঠ, সেই দুইটা কাঠের পুরুত্ব বাদ দিতে হবে। অর্থাৎ বাইরের যে দৈর্ঘ্য 9, সেখান থেকে দুই পাশের x অর্থাৎ 2x মাইনাস করলে ভেতরের দৈর্ঘ্যটা পাবো। একইভাবে ভেতরের প্রস্থ b দিয়ে প্রকাশ করা হয়েছে, সেটা হবে 7 - 2x, আর ভেতরের উচ্চতা c = 5 - 2x। তাহলে ভেতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সূত্রানুসারে, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র আয়তাকার ঘনবস্তুর আমরা জানি সূত্র 2 × AB + BC + CA। ABC এর মান বসানো হলো 9 - 2x, 7 - 2x, c এর মান হচ্ছে 5 - 2x। এখানে যেখানে যেখানে ABC যেখানে যেটা আছে মান বসানো হলো। এরপর এটা গুণ করতে হবে। তো এই লাইনটা বেশ ঝামেলার, এই গুণ করার কাজটুকু। 9, 7 নং 63, তারপর -9 × 18x, -14x, মাইনাসে প্লাস 4x স্কোয়ার। এভাবে করে এই যে সবগুলো রাশি পাশাপাশি যেগুলো গুণ অবস্থা আছে সেগুলো গুণ করে দেওয়া হলো। তারপর সদিশ পদ যেগুলো আছে সেগুলো যোগ করতে হবে। তো এখানে এই যে 4x স্কোয়ার, 4x স্কোয়ার, 4x স্কোয়ার, তিনটা 4x স্কোয়ার যোগ করে হচ্ছে 12x স্কোয়ার। x যুক্ত এখানে মোট 6টা পদ আছে, সবগুলোই ঋণাত্মক। সবগুলোই ঋণাত্মক হলে মাইনাস চিহ্ন দিয়ে সবগুলো যোগ করে দিতে হবে, 84x হয়। আর এই যে সংখ্যা যেগুলো আছে, সংখ্যা সবগুলোই ধনাত্মক সংখ্যা, তো প্লাস চিহ্ন দিয়ে সব যোগ করে দিতে হবে, 143 হয়। এখন প্রশ্নে বাক্সটার সমগ্র পৃষ্ঠের ভেতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল দেয়া আছে হলো 142, আর আমরা বের করেছি 2 × 12x স্কোয়ার - 84x + 143। তো এটা প্রশ্ন মতে 142-এর সমান হবে, কারণ এটাও ভেতরের ক্ষেত্রফল, এটাও সমগ্র তলের ক্ষেত্রফল ভেতরের। তাহলে এই দুইটা সমান, এখান থেকে আমরা একটা সমীকরণ পেলাম। এই 2 ডান পাশে গিয়ে 142-এর সাথে ভাগ হয়ে হচ্ছে 71, সেটাকে যদি বাম পাশে নিয়ে আসি 143 থেকে সেটা বিয়োগ হয়ে হবে 72। তো এখানে সবগুলো সংখ্যাই 12 দিয়ে বিভাজ্য, তাই আমরা 12 কমন নিয়ে একটু ছোট করে নিলাম। 12 কমন নিয়ে তারপর এই 12 ডান পাশে নিয়ে গিয়ে শূন্যর সাথে ভাগ করলে সেটা শূন্যই হয়ে যাবে। আর এই ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে সেটা যদি মিডল টার্ম করি, মাঝখানে -6 আর -6x আর -x নিয়ে ভাঙতে পারি। তারপর প্রতি দুই পদ থেকে কমন নিয়ে, এখানে প্রথম দুই পদ থেকে x কমন নিয়ে x - 6 পাওয়া যায়, আর এই দুই পদ থেকে -1 কমন নিলে পাবো x ± এখানে মাইনাস হয়ে যাবে -6। তাহলে x - 6 কমন নিয়ে তারপরে x - 1 অবশিষ্ট থাকে। তাহলে x - 6 = 0 হবে, অথবা x - 1 = 0। এখান থেকে আমরা x এর মান পাই 6, আর এখান থেকে হচ্ছে 1। কিন্তু x - 6 এই মানটা গ্রহণযোগ্য না।
কারণ হচ্ছে কাঠের বাক্সের যে বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে সেখানে উচ্চতাই দেওয়া আছে হলো 5 সেন্টিমিটার। তো বাইরের উচ্চতায় যদি 5 সেন্টিমিটার হয়, কাঠের পুরুত্ব কি করে 6 সেন্টিমিটার হবে? এই যে কাঠের পুরুত্ব এটা বাইরের কোনো মাপের থেকে বড় হতে পারে না। তো আমরা এখানে লিখে দিয়েছি কারণটা যে x=6 এটা গ্রহণযোগ্য নয়, কারণ কাঠের পুরুত্ব বাক্সের বাইরের কোনো মাত্রার চেয়ে বড় হতে পারে না। তো তাহলে যে অন্য মানটা আছে x=1, এটাই হচ্ছে বাক্সটার কাঠের পুরুত্ব। বাক্সটার কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার। এই অংশের শেষ প্রশ্নটা বলা হয়েছে বেলনের ভূমির ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। উদ্দীপকের কথাটা আবার একটু পড়ি, যে আবার একটা বেলনের আয়তন বাক্সের বাইরের আয়তনের সমান এবং বেলনের উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের দ্বিগুণ। তো বেলনের ভূমির ব্যাসার্ধ যদি আমরা r ধরে নিই, তার উচ্চতা h হবে হচ্ছে ভূমির ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ 2r। প্রশ্নে বলা হয়েছে বেলনের আয়তন হচ্ছে বাক্সের বাইরের আয়তনের সমান। বাক্সের বাইরের আয়তন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল 9 × 7 × 5, আর বেলনের আয়তন সূত্রানুসারে পাই r² h এর মান হচ্ছে 2r। এটা গুণ করলে পাই × 2 × r² আর r গুণ করলে r³ হয়। পায়ের মান এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তো এখানকার এই 3.1416 পায়ের মান আর × 2 সেগুলো যদি ডান পাশে নিয়ে যাই, ডান পাশে গিয়ে ভাগ হবে। তো এই অংশটুকু হিসাব করলে আমরা পাবো হচ্ছে 50.1337। দশমিকের পর 4 ঘর নেওয়া হয়েছে, কারণ পাইয়ের মান এখানে দশমিকের পর 4 ঘর পর্যন্ত নিয়ে হিসাব করা হয়েছে। তো r³ এর মান এইটা, r কিউব, ডান পাশে গিয়ে ঘনমূল কিউব রুট, আর এটার ঘনমূল করে আমরা পাই 3.6873। এ হচ্ছে r এর মান, অর্থাৎ ওই বেলনের ভূমির ব্যাসার্ধ। ভূমির ব্যাসার্ধ যা উচ্চতা তার দ্বিগুণ প্রশ্নে বলা ছিল। তো ভূমির ব্যাসার্ধ এটা, উচ্চতা হচ্ছে এর সাথে 2 গুণ করে আমরা পাই 7.3746। প্রশ্নে বলা হয়েছে যে বেলনের ভূমির ক্ষেত্রফল নির্ণয় করতে। ভূমির ক্ষেত্রফল পাই r², ভূমিটা যেহেতু বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফল পাই r²। পাই এর মান, তারপরে r এর মান বের করেছি আমরা, তার উপরে স্কোয়ার। তো এটা স্কোয়ার করে তার সাথে যদি এই 3.1416 গুণ করে দেই তাহলে পাবো 42.7138। ক্ষেত্রফল যেহেতু এটা, তাহলে বর্গ একক, এই ক্ষেত্রে সেটা বর্গ সেন্টিমিটার। একটা প্রায় লেখা হয়েছে কারণ এখানে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান ব্যবহার করা হয়েছে। আর প্রশ্নের দ্বিতীয় অংশ সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে যে বৃত্তাকার দুইটা তল আছে সিলিন্ডারের, তো 2πr², দুইটা বৃত্তের ক্ষেত্রফল, আর বক্রতলের ক্ষেত্রফল 2πr², সবগুলো যোগ করলে হয় সমগ্র তলের ক্ষেত্রফল। এখান থেকে আর এখান থেকে যদি আমরা 2πr কমন নিই, তো এখান থেকে একটা r প্লাস এখান থেকে থাকবে h, তারপর এই 2πr h, এগুলো সবগুলোর মান বসানো হলো। মান বসিয়ে যে ব্র্যাকেটের অংশ এটা প্রথমে যোগ করতে হবে। যোগ করে তার সাথে এই যে বাইরের যে অংশগুলো আছে সংখ্যাগুলো, সেগুলো যদি গুণ করে দেই তাহলে আমরা পাবো হচ্ছে 256.2826 সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার প্রায়। তো এটাই হচ্ছে এই বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ত্রিকোণমিতি ও পরিমিতি অংশের আলোচনা এখানেই শেষ হচ্ছে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।